সকালবেলা ঘুম থেকে উঠেই বিসমিল্লাহ বলে যখন রান্নাঘরে আসছি, আর রান্নাঘরের এই পরিস্থিতি দেখে মাথাটা 999 হয়ে গেছে। আমার ম্যাডামের আসলে খাওয়া দাওয়ার কোনো কাজ নেই, তো সে রান্নাঘরটাকে পুরো একবার একটা জঙ্গল বানায় রেখে গেছে। এত রাগ হয়েছিল সেদিন, সেটা ভাষায় বলে বোঝাতে পারবো। তো আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষের দিকে, ওইখানে ওগুলি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভাত, ওইটা হচ্ছে ম্যাডামদের ভাত, এটা হচ্ছে ম্যাডামদের তরকারি, আর আমাদের তরকারিটা বাস এখন ঝোল দিব। ঝোল দিলে কিছুক্ষণ রান্না করব, শেষ রান্না বান্না প্রায় শেষের পর্যায়ে। আর এখানে আমি সকালে ঘুম থেকে ওইটা দেখি যে এগুলি সব খেজুর, জানি না কে নিয়ে আসছে, রান্নাঘরে পাইছি যে এগুলিও খেজুর, এগুলি হচ্ছে কাঁচা খেজুর, এগুলিও খেজুর, সব খেজুর এগুলি। ম্যাডাম সম্ভবত কাউকে দিব। আরও অনেক খেজুর আসছিল বাসায়। এদেশে কী হয়, এই সিজনে সবার গাছে খেজুর থাকে, তো তো সবাই কী করে, যার যার বাসার খেজুর গাছ থেকে নামায়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার বাসায় বাসায় পাঠায়। তো ওইরকমই হয়তো বা আবার ম্যাডাম হচ্ছে, ম্যাডামের বাসায় যারা দিয়ে যায় সে হচ্ছে আবার অন্যদের বাসায় পাঠায়। মানে এত খেজুর তো আর ওনারা খায় না, আর খাওয়া যায়ও না। তো ওনারা আবার, আর এত মিষ্টি এই খেজুর। তবে আমি কিছুটা খেজুর রাইখা দিব আমার বাবার জন্য। আমি যখন বাড়িতে যাব তখন খেজুর সিজন না, এই যে এই সময় সিজন, তো আমি কিছুটা খেজুর নিয়ে যাব আমার বাবার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি ঝর্ণা কাতার থেকে বলছি, যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স যেভাবে বলছে যে পাঠায় দিবেন, হ্যাঁ, ফ্যামিলির জন্য বা এটা সেটা হাবি যাবি, যাই হোক। আমি কোনো রাজনীতি করি না, বা রাজনীতির সাথে আমি কোনো জড়িতও না। অ্যাজ এ মানুষ হিসেবে, অ্যাজ এ একজন মুসলিম হিসেবে বা একজন বাংলাদেশের নাগরিক হিসেবে যা হইতেছে ছোট ছোট বাচ্চাদের ওপরে, আমার কেউ হয়তো বা ভাই, কেউ হয়তো বা আমার সন্তান তুল্য, তো সেটা দেখে আমি খুবই মর্মাহত এবং খুবই আহত, খুব কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে, যেটা বলে বোঝানো যাবে না। কারণ একটা বাচ্চাও সন্ত্রাস না, একটা বাচ্চাও কাউকে মারে নাই বা খুন করে নাই, কিন্তু তাদের উপরে যে নির্মম অত্যাচারগুলি হচ্ছে সেটা দেখার মতো না, এবং নিরীহ মানুষ অনেক বেশি শেষ হয়ে যাচ্ছে। ইভেন আমরা যারা প্রবাসী আছি, আমাদের প্রবাসের টাকা, আমরা যে রেমিটেন্স পাঠাই বাংলাদেশে, সেই রেমিটেন্সের টাকা দিয়ে বাংলাদেশের চাকা ঘুরে, কিন্তু সেই রেমিটেন্সদের সাথে দীর্ঘ 1 সপ্তাহ ফ্যামিলির সাথে সংযোগ বন্ধ করে দেওয়ার কারণে আমি আমার নিজ দায়িত্বে নিজ থেকে আমি হচ্ছে আমার এই মাসের যে বেতন আসছে কিছুক্ষণ আগে হচ্ছে আমার বেতন আসছে। তো আমি হচ্ছে ইনশাল্লাহ এই আপাতত 2 থেকে 3 মাস আমি কোনো বেতন আমার বাংলাদেশে পাঠাবো না। এটা হচ্ছে আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করা, যে আমি আমার অন্তত আমার টাকাটা, আমার বেতনের টাকাটা আমি বাংলাদেশ পাঠাবো না। তো বাংলাদেশে আমার বাবা আছে, মা আছে, ভাই আছে, ভাতিজিরা আছে। ইনশাল্লাহ জমানো যে টাকা আছে সেই টাকা ভাইঙা খাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপাতত 2 থেকে 3 মাস আমি এই টাকা পাঠাবো না, সেটা আমি নিজেকে নিজে প্রমিস করছি। তো আলহামদুলিল্লাহ আমার এই টাকা আমি এইভাবেই রেখে দিব। এই মাসে আমি টাকা পাঠাবো না। কিছুক্ষণ আগে আমি বেতন পাইছি, ম্যাডাম আমাকে বেতন দিছে। তো একজন রেমিটেন্স, আমরা যে এত কষ্ট করি, আমাদের কোনো বাংলাদেশে আমাদের কোনো ভাতার ব্যবস্থা আছে বলেন তো? খুব দুঃখ লাগে। আমি একজন মেয়ে, হ্যাঁ, আমি আজকে দীর্ঘ 11 বছর ধরে প্রবাসে কাজ করি। আমার সন্তানাদি নাই, কিছু নাই। আমি বাংলাদেশে যাওয়ার পরে যখন আমি কাজ করব না, তখন সরকার কি আমাকে কোনো ধরনের ভাতার ব্যবস্থা করে দেবে? কখনোই দিবে না, হ্যাঁ, দেয় না। অথচ এইসব দেশে জানেন প্রত্যেকটা মানুষ ভাতা পায়। তাদের শেষ বয়সে তারা এই ভাতার টাকা দিয়ে, তাদের সরকারের ফান্ড থেকে যে টাকা আসে সেটা দিয়ে তারা চলে। তাদের কত সুযোগ সুবিধা, কত ভালো উন্নত দেশ, কত সুন্দর সুযোগ সুবিধা। তাদের বাচ্চারা স্কুলে পড়ে টাকা লাগে না, তারা যে কারেন্ট ব্যবহার করে সেটার জন্য টাকা লাগে না, তারা যে সাপ্লাইয়ের পানি খায় সেটার জন্য টাকা লাগে না। তাদের সরকারি চাকরি এমন কোন, আমার ম্যাডাম অনলি 10 পাস, সে কোনো ডিগ্রি অর্জন করে নাই, কিন্তু সে একজন কাতারে হচ্ছে
ইমিগ্রেশন অফিসে চাকরি করে। কি মনে করেন একজন ইমিগ্রেশন অফিসে চাকরি করে, বিশাল ব্যাপার, অথচ সে মাত্র 10 পাস। আর আমাদের দেশে ডিগ্রি, বড় বড় ডিগ্রি নিয়ে একজন মানুষ ভালো একটা চাকরি পায় না, মামু খালু জ্যাডা দুলাভাই না থাকলে। যাই হোক, ওইসবে আমি যেতে চাই না। অ্যাজ এ মানুষ হিসেবে, যে বাঙালি হিসেবে, আমি যেহেতু প্রবাসী আছি, আমি যেহেতু একজন রেমিটেন্স যোদ্ধা, আমি আমার টাকাটা বাংলাদেশ পাঠাবো না, এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো আজকে তরকারি রান্না করছি, কাঁচামরিচে খুব মিস করতেছি। কাঁচামরিচ থাকলে খুব ভালো হইতো, মনে হইতো যে কাঁচামরিচ দিয়া ভাত খেতে আসলে ভাল লাগে। ওই যে বড় যে কাঁচামরিচগুলি খুবই ভাল লাগে খাইতে। তো দেখি ম্যাডামরে বলবো আমার আয়না দিতে। গত সপ্তাহে আয়না দিছিল কাঁচামরিচ, পরে ওইটা দিয়ে খাইছি, 1 সপ্তাহ খাইছি, এখন শেষ হয়ে গেছে। বিসমিল্লাহ। আজকে তরকারিটা খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। বাংলাদেশের যে অবস্থা, আল্লাহ জানে এগুলি কবে সমাধান হইব, আল্লাহ ভালো জানে। এই ভিডিওটুকু আগে করা ছিল, আমি আসলে এতদিন ভিডিও ছাড়ি নাই দেখে শেয়ার করতে পারি, তো আজকে ছেড়ে দিলাম। কোন এক শুক্রবারে হচ্ছে আমি সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে আসছি, আর রান্নাঘরে এসে দেখি এই বিশৃঙ্খল অবস্থা। দেখেন অবস্থা, সে কি করছে, মানে এটা একটা মানে মহিলার কাজ, একজন গৃহিণীর কাজ, তার সংসার, তার বাড়ি ঘর, সে একটা কিছু রান্না করতে গিয়ে কতগুলি জিনিস মাখাইছে। এটা শুধু আমার ম্যাডাম না, প্রত্যেকটা আরবি মহিলার খাসিলত এটা। কেউ মানে খারাপ ভাবেন আর ভালো ভাবেন, বিশ্বাস করেন প্রত্যেকটা আরবি মহিলার খাসিলত এটা। যদি একটা সাধারণ একটা আইটেম রান্না করতে হবে, পুরো রান্নাঘরটা মনে করেন লন্ডভন্ড করে ফেলবো, মনে হইব যে কোন ঘূর্ণিঝড় জন্য আসছিল। তো সকালে আমি ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে কতক্ষণ দাঁড়ায় ছিলাম, পরে আল্লাহরে বললাম যে আল্লাহ। তো আলহামদুলিল্লাহ আজকে রান্না বান্না প্রায় কমপ্লিট। এখানে ডাল রান্না করলাম ম্যাডামদের জন্য। এই ডালটা এইভাবেই, মানে খুব বেশি পাতলা না, আবার অনেক ঘনও না। তো এই ডালটা হচ্ছে খায় সাধারণত মুরগি যখন আমি গ্রিল করি ভাতের সাথে। তো গ্রিলটা কিন্তু ওই যে আমাদের বাংলাদেশের মতো না, ওই গ্রিল না, মানে পোড়াই কিন্তু এখানকার মতো করে, জাস্ট হলুদ লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখায়া মুরগিটাকে পোড়াই। ওই মুরগিটা হচ্ছে ভাত দিয়ে, সাদা ভাত দিয়ে, যেখানে সাদা ভাত রান্না করছি। আর এই যে ডালটা হচ্ছে হয়ে গেছে, এই ডাল দিয়ে আমার ম্যাডামরা খায়। তো এইটা নাকি ওনার খাওয়া শিখাইছে ইন্ডিয়ান, আগে হয়তো বা ইন্ডিয়ান ছিল। আর আমাদের জন্য এখানে সাদা ভাত রাঁধছি, আর এখানে হচ্ছে মাংস কষানো প্রায় হয়ে গেছে, এখন আর একটু কষায় ঝোল দিয়ে দিব। রান্না বান্না ভালো লাগে না এখন আর, গরমের মধ্যে খুবই একটা প্যারা লাগে রান্না করতে। তারপর প্রায় কমপ্লিট রান্না। আর এই যে মাজলার মধ্যে এগুলি অপরিষ্কার হয়ে গেছে, এগুলি একটু ধুমো। আবার 2 দিন আগে লাল শাক রান্না করছিলাম, একটুখানি আছে। লাল শাক ভাজি করছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো সেটা দিয়ে একটু ছিল, এটা আবার আমি সকালে আজকে রুটি দিয়ে খাইছি, রুটি দিয়ে নাস্তা করছি। আর এখানে চিকেনটা মনে হয়ে গেছে, চেক করি, যদি না হয় আবার একটু দিব, না আর একটু হবে, আর একটু উপরে হবে, তো আর একটু দিয়ে দিই। 40 মিনিট দিছিলাম। তো
আর 10 মিনিট দিয়ে দিই হোক। আর ডালটা হয়েই গেছে, ডালটার সমস্যা নেই। এখন শুধু মাংসটা হবে, দেন কমপ্লিট। তো দুপুরবেলা সব কিছু শেষ করে ভাত খেতে চলে আসছি। এটা হচ্ছে মাংস রান্না করছি, সে মাংস আর হচ্ছে একটু লাল শাক আছে, এগুলি দিয়ে আজকে ভাত খাবো। তো ম্যাডামের ছেলেকে খাবার দিয়ে আসছি, ম্যাডামও খাইতেছে। সানিরা এখনও দিইনি, কারণ সানি অনেক দেরি করে খাবার খায়। ঘুম থেকে উঠে 12টার সময় নাস্তা খেলে তো আর 2টার সময় ভাত খেতে পারে না। তো আমি ভাত টাত খাই, ওর ভাত বাইরে রাইখা যাবো চুলার ফোড়নের ভেতরে, মানে ওভেনের ভিতরে। ওর সুবিধা মতো টাইমে ও খাইব। আমি আবার ভাত খাইয়া ম্যাডামদের যে খাইতে দিছি ওগুলি ধুইয়া পরিষ্কার করে তারপর আমি শুয়ে পড়বো, কারণ দুপুরবেলা আমি ভাত খাওয়ার পর আমার প্রচুর ঘুম পায়। আমি যদি না ঘুমাই তাহলে আমি আর কাজই করতে পারি না, কষ্ট হয়। এর জন্য আমি একটু ঘুমাই। বিসমিল্লাহ। পানি নেই, পানি নেই। পানি গরম, বেশিক্ষণ হয় নাই তো ভরছি, এর জন্য এখনো ঠান্ডা হয় নাই পানি। হাড্ডিটা খুব সুন্দর, পায়ের নলির হাড্ডি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইতেছে আল্লাহ দরবারে শুকরিয়া। একটু লাল শাক নিয়ে নিই। এই যে লাল শাক। এটার ভিতরে মজক আছে কিন্তু আসতেছে না। যাই হোক, লাল শাক দিয়ে এত মজা করে ভাত খেয়েছি। দেশের মানুষ, দেশের খাবারের উপরে কোনো খাবার নাই। দেশের শাক, দেশের মাছ, বাংলাদেশের গুড়াগাড়ি মাছ, কি মজা। হ্যাঁ,
আলহামদুলিল্লাহ